সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি যে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য সংকটাপন্ন অবস্থায় এবং তাকে নিয়ে সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে, তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে এবং আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার নিরাপত্তা সহ অন্যান্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসবেন কিনা এটা নিয়েও আলোচনা আছে। আমরা এই নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই যে মাত্র গত পরশু দিনেই বিডিআরের যে হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি, এটা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল। এই তদন্ত কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, রিপোর্টে অনেকগুলো বিষয় আসছে। তো আজকে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মারুফ কামাল খান, সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ। জনাব মারুফ কামাল খান, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মারুফ কামাল খান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যেমনটি আমরা শুরুতেই বললাম, বেগম খালেদা জিয়া, তার সাথে আপনি দীর্ঘদিন কাজ করেছেন সহকর্মী হিসাবে। বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনি দায়িত্ব পালন করেছেন, ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে, তারপরে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তার খুব কাছ থেকে বাংলাদেশের রাজনীতি, বেগম জিয়ার রাজনীতি, বিএনপি, সামগ্রিক বিষয়টা আপনার নখদর্পণে। আপনি যদি একটু আজকের পরিস্থিতি একটু বলেন যে বেগম খালেদা জিয়ার জন্য আজকে যে ব্যবস্থা নিল সরকার কিংবা দেশবাসীর মনে যে উদ্বেগ, আপনি কি জানেন তার স্বাস্থ্যের অবস্থা এবং অন্য বিষয়ে? অনেক ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক ব্যারিস্টার সারোয়ারকে ধন্যবাদ। যারা আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা সকলেই, সারা দেশের মানুষ প্রত্যেকেই একটা খুবই বেদনা বিধুর মনস্তাত্ত্বিক এবং মানসিক অবস্থার মধ্যে আমরা আছি। বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে মানুষ কতটা ভালোবাসে, তার প্রয়োজনীয়তাটা কতটা উপলব্ধি করে, অনুভব করে, বাংলাদেশের জন্য তাকে কতটা প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক মনে করে, সেটা কিন্তু তিনি গুরুতরভাবে অসুস্থ হওয়ার পর তার প্রতি মানুষের যে আকুতি, যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, যে উৎকণ্ঠা, যে দরদ তার মধ্য দিয়ে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং মানুষের এই যে অনুভূতি, এই অনুভূতির প্রতি বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের সরকার, তারা মানুষের অনুভূতিকে মর্যাদা দিয়েছেন এবং মর্যাদা দিয়েই বেগম জিয়ার জন্য সম্ভব যা কিছু করবার তারা সেটা চেষ্টা করছেন। এটার মাধ্যমে বেগম জিয়া কতটুকু সম্মানিত হবেন সেটা আমি জানি না, বা তার কতটা প্রয়োজন মিটবে সেটাও আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে মানুষের আকুতিকে, মানুষের অনুভূতিকে, মানুষের যে মর্মবেদনা এবং মানুষের যে প্রত্যাশা, তার প্রতি সম্মান দেখিয়ে, তাকে মর্যাদা দিয়ে কেয়ারটেকার সরকার এটা জনগণের অনুভূতিকে মর্যাদা দিয়েছেন এবং নিজেদেরকে সম্মানিত করেছেন। বেগম জিয়া, আমি যেটা মনে করি যে তিনি ইতিহাস নির্ধারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি এখন ইতিহাসের অংশ, আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছেন তিনি নিজেকে। কোনো প্রচার চাননি তিনি, কোনো প্রাপ্তির জন্য তার কোনো আকুতি ছিল না। তিনি যা করেছেন
অন্তর্গত তাগিদ থেকে করেছেন, দেশের প্রতি পরম মমতায় করেছেন, মানুষের প্রতি পরম ভালোবাসায় করেছেন, এবং তার যতটুকু সাধ্য সামর্থ্য ছিল সব কিছু ঢেলে দিয়ে তিনি দেশের জন্য কাজ করবার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেটা কম্প্রোমাইজড হয়ে গেছে বিভিন্ন সময়ে। এমনকি আমরা যে সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে উড্ডীন রাখবার জন্য, সমুন্নত রাখবার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা মনে করি যে তারা করবেন, এমন প্রতিষ্ঠানের হাতেও দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এদেশের সার্বভৌমত্ব কিন্তু কম্প্রোমাইজড হয়েছে। যদি আমরা ১/১১ কথাই বলি, সর্বশেষ যেটা আমরা দেখেছিলাম, তার মাধ্যমে এই দেশের কিন্তু সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেওয়া হয়েছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে দেশের রাষ্ট্র হিসাবে, বাংলাদেশের জাতি হিসাবে আমাদের মর্যাদা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবার জন্য তিনি যে অবিরাম লড়াই করেছেন, আপসীম লড়াই করেছেন, এর মাধ্যমেই শুধু একটা কাজই যদি তিনি এটা করতেন তাহলে কিন্তু ইতিহাসে তিনি সমুজ্জ্বল হয়ে থাকতেন। এরপরে তো তিনি অনেক কাজ করেছেন। আমি বাকি বিষয়টা পরে আপনার কাছে আবার আসবো। মিস্টার সারোয়ার, আপনি এই বিষয়টাকে, আজকের যে পরিস্থিতি বাংলাদেশের, বেগম জিয়াকে কেন্দ্র করে সারা দেশের মানুষ ফোকাসড হয়ে আছে যে বেগম জিয়ার কী হচ্ছে, তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে। আজকে আপনার সুপ্রিম কোর্টও একটা দোয়া মহফিলের আয়োজন করেছিল, বিশাল আয়োজন, আমরা দেখেছি, টেলিভিশনে ছবি দেখেছি, এবং সারা দেশেই প্রত্যেকটা এলাকায় জায়গায় জায়গায় কেউ বলে দিচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া মানে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। আপনি কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় মানুষ আমার কাল সোহেল ভাইকে, এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন 1981 সালে প্রেসিডেন্ট জিয়া পিরোজপুরে গিয়েছিলেন। তো আমি ছাত্র, আমি সেই ভিড় ঠেলে প্রেসিডেন্ট জিয়ার কাছে যে হাত মিলিয়েছি। সো তখন এরকম সুঠাম দেহের একজন মানুষ দেখলাম যে দেখাচ্ছে যে প্রেসিডেন্ট জিয়ার একটা ইনস্ট্রাকশন ছিল যে তার সাথে যে হাত মিলাতে আসবে তাকে যাতে হাত মিলাতে দেওয়া হয়, নিরাপত্তার অজুহাতে এটা বন্ধ করানো হয়। পরে যখন আমি সেনাবাহিনীতে যোগদান করলাম তখন বুঝলাম যে ওই লোকটা ছিল মিলিটারি, তার আর কি পিজিআর অথবা এরকম কেউ, তখনও বোধহয় পিজিআর সৃষ্টি হয়নি, তো মিলিটারির সিকিউরিটি। বেগম জিয়াকে আমি প্রথম দেখি 1986 বা 87-তে পিরোজপুরে তিনি গিয়েছিলেন। তো পিরোজপুরে টাউন স্কুলে একটা মিটিং করেছেন, মিটিং করে রিকশায় করে কোনো একটা বাসায় যাচ্ছেন। তো ওই পাশ থেকে অনেকক্ষণ হাঁটলাম। তো যখন তারপরে আর্মিতে যখন যোগদান করলাম, আর্মিতে প্রেসিডেন্ট জিয়া মানে ডিফেন্স পরিবারের সদস্য হিসেবে, তো এটা আমি এরপরে সেনাবাহিনীতে 2004 থেকে 2008 পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে চাকরি করেছি, যেটাকে প্রধানমন্ত্রীর দপ্তর বলেন। বিভিন্ন সময় তিনি যেতেন। আমি চাকরি ছেড়ে ল পড়ে এসে বিএনপিতে যোগদান করলাম 2010-এ। যোগদান করার পরে কখনো কখনো নিরাপত্তার স্বার্থে আমাদেরকে ডাকা হতো, যে যারা মিলিটারি ট্রেনিং তারা এই নিরাপত্তা ডিউটি আমরা করতাম। এবং 2010 থেকে বেগম জিয়া যেদিন জেলে যায় 8 ফেব্রুয়ারি 2018, ওই দিন আমি পাশে দাঁড়াই রয়েছি। আমি, কর্নেল মজিদ, এর আগে যারা ছিল সবাই আমরা এই ডিউটি করতাম। তো বেগম জিয়া, হ্যাঁ, আমি ঐতিহাসিক দুইটা উদাহরণ দিই। আয়াতুল্লাহ খোমেনি যখন মারা গেলেন, আয়াতুল্লাহ খোমেনির এইরকম পপুলারিটি ছিল যে তৃণমূলের লোক এসে তার কবর থেকে তার লাশ উঠে ফেলছে। হেলিকপ্টার থেকে পানি দিয়ে মানুষের আর্তনাদ থামাতে হয়েছে। আমাদের এই এশিয়ায়, এই ভারতে এরকম একজন নেত্রী ছিল জয়ললিতা, ভীষণ পপুলার ছিলেন, জি, এবং তিনি মারা যাওয়ার আর্তনাদে অনেকে মারা গেছে। বেগম জিয়া এই মুহূর্তে পিক অফ দ্য পপুলারিটি, এবং শি ইজ এ হিস্ট্রি, সে নিজেই একটি ইতিহাস। এবং আমি যতটুকু কাছ থেকে দেখেছি, মনে করেন সোহেল ভাই তো থাকতো, বেগম জিয়া যে গাড়িতে থাকতো 3 নম্বর গাড়িতেই আমি থাকতাম যখন এই নিউটি একদম সিএসএফের দায়িত্ব সেই 2010 থেকে 2018 পর্যন্ত। তার একটা জীবনের শক্তি আছে, স্পেশাল স্ট্রেংথ আছে তার জীবনের শক্তি। তো সেইখান থেকে কেন জানি আমার ভাবতে ভালো লাগে, তার সেই জীবনের শক্তি দিয়ে
তিনি হয়তো আবার কামব্যাক করবেন। সোহেল ভাই, আমি আর একটু স্পেসিফিক ইয়েতে বলতে চাই যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা তো বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান দেখেছি, কিন্তু এর মধ্যে বেগম জিয়ার উত্থানটা আপনি তো খুব কাছ থেকে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্যটা কি, যে কারণে ইনি এত পপুলারিটি পেলেন? একটা আন্দোলন সংগ্রামের মধ্যে তার সংগ্রামী জীবনটা কিন্তু অনেক সময় চাপা পড়ে যায়, যে উনি যে এতবার জেল কেটেছেন, উনি 71 থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে, অনেকগুলো পর্যায়ে অনেকবার উনি জেল কেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। মানে আপনি এই তার পলিটিক্যাল লাইফ এবং পার্সোনাল লাইফের যে স্ট্রাগলটা যদি একটু মূল্যায়ন করতেন। আপনি তো রিপোর্টার ছিলেন, মাঠ ময়দানে কাজ করেছেন এবং বেগম জিয়ার সঙ্গে অনেক অ্যাসাইনমেন্ট কভার করেছেন, অনেক কিছু দেখেছেন, ওনার সংগ্রামী জীবন দেখেছেন, উনি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেছেন, বিরোধী দলের নেত্রী হিসাবে দেখেছেন, আমিও দেখেছি। তারপরে আমি ওনার সঙ্গে যখন যুক্ত হই, ওনার সঙ্গে কাজ করি, তখন আরও নিবিড় সান্নিধ্যে থেকে দেখবার সুযোগ হয়েছে। বেগম জিয়ার সবচাইতে অনেকগুলো কোয়ালিটি আছে, সবচাইতে বড় কোয়ালিটি সেটা হচ্ছে উনি আন্তরিক। কোনো ভণ্ডামি ভাড়ামি এটা ওনার মধ্যে পাবেন না। উনি আন্তরিক, প্রত্যেকটা বিষয়ে উনি যা বিশ্বাস করেন সেটা উনি বলেন। এটা হচ্ছে সাংঘাতিক। উনি আন্তরিকতার কোনো অভাব নাই ওনার। এবং বাংলাদেশে যারা রাজনীতিতে আসে, সারা দুনিয়াতেই একটা রাজনীতিবিদদের বিরুদ্ধে কিছু তো অভিযোগ আছে, তার মধ্যে বাংলাদেশে আরো একটু বেশি করে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে ভিতরে বাইরে আলাদা, ভিতরে এবং বাইরে আলাদা। তারা নানা ধরনের অভিনয় করে, ভণ্ডামি করে, মানুষকে প্রতারিত করবার চেষ্টা করে, মানুষকে ভুল পারসেপশন তৈরি করবার জন্য নানা ধরনের কথা বলে। বেগম জিয়াকে আমি যতটুকু দেখেছি, তিনি এসব থেকে মুক্ত। তিনি যা মনে করেন, তিনি যা বিশ্বাস করেন, তিনি সেটাই বলেন এবং সেটাই করবার চেষ্টা করেন। এটা হচ্ছে প্রথম। মানে এটা আনলাইক পলিটিশিয়ান। রাজনীতিবিদদের কিন্তু এই কোয়ালিটি থাকে না। রাজনীতিবিদরা মনের মধ্যে, আপনি যেটা বললেন একটু আগে, মনে একটা বা মনের বাইরে আবার আরেকটা, মানে অন্যভাবে নিজেকে পোট্রে করবার চেষ্টা করেন, তার চিন্তা ভাবনাকে গণমুখী, মানুষের পক্ষে এসব দেখাবার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের সবসময় কিন্তু এত গণমুখী, এত মানবমুখী, এত সত্যমুখী অবস্থান থাকে না ভেতরটায়। বেগম জিয়া এই দিক থেকে একটা অনন্য সাধারণ দৃষ্টান্ত বলতে পারেন। এটা এক। 2 নম্বর হচ্ছে তার ভীষণ সম্মোহনী শক্তি, অসাধারণ সম্মোহনী শক্তি। আপনার তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদরা সবচেয়ে ভয় পেতেন তার এই সম্মোহনী শক্তিকে। বেগম খালেদা জিয়া আমি দেখেছি, আপনি তো আরও ঘনিষ্ঠভাবে আপনিও দেখেছেন, যে বেগম জিয়া যে দিক দিয়ে যান, ধরেন উনি জেলা সফরে যাচ্ছেন, ডিস্ট্রিক্টে জনসভা আছে যাচ্ছেন, তো ওই জনসভা থাকে না, গোটা পথ, গোটা রাজপথটাই কিন্তু জনসভায় পরিণত হয়ে যায়, জনসমুদ্রে পরিণত হয়ে যায়। 2টা নির্বাচনী সফর আমি কভার করেছি, তার সাথে দেখেছি। হ্যাঁ, তো উনি যে দিক দিয়ে যাবেন, পথের 2 ধারে হাজার হাজার মানুষ ছুটে আসছে, কৃষকরা তাদের লাঙল ফেলে ছুটে আসছে, কুলবধূরা তাদের কাখের কলসি ফেলে ছুটে আসছে, যুবকরা আসছে, তরুণরা আসছে, মহিলারা আসছে, বৃদ্ধরা আসছে, সর্বস্তরের মানুষ এসে। আপনি দেখেছেন যে তার গাড়ির মধ্যে, তার সফরসঙ্গী হিসেবে আমরা দেখেছি, আমাদেরকে গ্রামের মানুষ শশা নিয়ে এসছে, ফলমূল নিয়ে এসছে, এটা গাড়ির মধ্যে মধ্যে আমাদেরকে দিয়ে দিত, যে বেগম জিয়ার সম্মানে তার গাছে যা আছে, একটা শশা, একটা টমেটো, এই নিয়ে এসে আমাদেরকে দিত, পানি নিয়ে আসতো, শরবত নিয়ে আসতো বেগম জিয়াকে, আর ফুল ছেটানো এটা আছে। এই যে তার সম্মোহনী, উনি যখন জনসভায় যান বা যেতেন, সেই জনসভা জনসমুদ্রে পরিণত হতো। এবং তিনি কি বাংলাদেশের সবচাইতে মানে সবচাইতে বোদ্ধা রাজনীতিবিদ? তার চাইতেও বোদ্ধা রাজনীতিবিদ বাংলাদেশে আছে। উনি কি বাংলাদেশের সবচাইতে বড় বাগ্মিতার শক্তি কি ওনার সবচেয়ে বেশি? তাও না, তার চাইতেও বড় ব্যক্তি ছিলেন বা আছেন। কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে বলেই মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার মুখ থেকেই কথাটা শুনতে চায়। উনি যেভাবেই বলেন না, যেভাবেই উপস্থাপন করেন, মানুষ তাকে বিশ্বাস করে বলে তার মুখ থেকে শুনতে চায়। এই যে শুনতে চাওয়া এবং তার উনি কি বলেন এটা শুনবার জন্য যে মানুষ দলে দলে, লাখে লাখে, কাতারে কাতারে মানুষ ছুটে আসে, এটা হচ্ছে তার একটা বিশাল সম্মোহনী শক্তি। এবং আমার মনে হয় যে এটা মানুষ তার উপর আস্থা রেখেছে, কেননা তার মধ্যে আন্তরিকতা ছিল। এটা মানুষ অনুভব করেছে হৃদয় দিয়ে, যে উনি একজন আন্তরিক মানুষ, উনি যা বলবেন সেটা উনি করবার চেষ্টা করবেন। এটা একটা দিক ওনার মানে পলিটিক্সে।
আরেকটা হচ্ছে যে তিনি একটা সাংঘাতিক কাজ করবার চেষ্টা করেছেন সারা জীবন, সেটা হচ্ছে যে উনি যখন সরকারে গেছেন উনি সবসময় চিন্তা করেন যে মেয়েদেরকে সামনে আনতে হবে, শিক্ষায় বলেন, কর্মসংস্থানে বলেন, নির্যাতন থেকে মুক্ত করার দিক থেকে বলেন। উনি এই যে নারী নির্যাতন যেগুলো ছিল, অ্যাসিড নিক্ষেপ থেকে আরম্ভ করে খুব কঠোর আইন করেছিলেন উনি। তারপর মেয়েদের শিক্ষার জন্য মেয়েদের উপবৃত্তিটা তো উনি চালু করেছিলেন। উনি যখন প্রথমবার ক্ষমতায় এলেন 91-এ, তখনই তো উপবৃত্তিটা চালু করেছিলেন। এই বিষয়গুলো উনি করেছেন। তারপরে হচ্ছে যে উনি মনে করতেন যে দেশের সম্পদ বাড়াতে হবে। তো দেশের সম্পদ, আমাদের যেগুলো খনিজ সম্পদ আছে সেগুলো তো আছেই। উনি ক্ষমতায় গিয়ে কী করেছেন, এই যে ধরেন বড় পুকুরিয়া বলেন, বিভিন্ন খনিজ, এগুলো কিন্তু কয়লা তুলবার চেষ্টা করেছেন, চুক্তি করেছেন, এগুলো মানে মাটির নিচ থেকে সম্পদ তুলবার চেষ্টা করেছেন। আমাদের দেশে সম্পদ কম। আরেকটা সম্পদ বাড়াবার জন্য তিনি কি করেছেন, তিনি কৃষি উৎপাদন বাড়াবার জন্য চেষ্টা করেছেন, কৃষি উৎপাদনে ভর্তুকি দেওয়ার চেষ্টা করেছেন, কৃষকদের বিভিন্ন ঋণ মওকুফ করবার চেষ্টা করেছেন, তা মওকুফ করেছেন তিনি। তারপরে আপনি দেখবেন যে ক্ষমতায় এসেই ঘোষণা অনুযায়ী 5,000 টাকা কৃষি ঋণ মওকুফের বিষয়টা আপনি জানেনই। তারপরে উনি যেটা করেছেন যে মানুষের সম্পদ বাড়াতে হবে। কি বাড়াতে হবে? মানুষের গাছ বাড়াতে হবে, মাছ বাড়াতে হবে, হাঁস মুরগি বাড়াতে হবে, দুধ বাড়াতে হবে, দুধের উৎপাদন বাড়াতে হবে, ডিম বাড়াতে হবে। তারপর এই যে মানে এগুলোই তো আমাদের দেশের সম্পদ। কৃষি নির্ভর দেশ আমাদের দেশে। মানুষের যদি এই গবাদি পশুর সংখ্যা বাড়ে, তার যদি ডিম বাড়ে, দুধ বাড়ে, মাছ বাড়ে, মাছ চাষের জন্য মানে অর্থনৈতিক স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার জন্য তারা ইনিশিয়েটিভ গুলো ছিল। মানুষের সম্পদ বাড়ানো, দেশের সম্পদ বাড়ানো, এটা ব্যাপারে উনি খুব আন্তরিক ছিলেন। এবং যখন যেখানে যেতেন উনি এই কাজগুলো উনি করতেন। মানে বৃক্ষরোপণ, তারপরে এই সমস্ত এই যেগুলো খামার করার জন্য, ছোট 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 খামার করবার জন্য উৎসাহ দেওয়া, এগুলো উনি করেছেন। এগুলো হচ্ছে ওনার বিশেষ বৈশিষ্ট্য। সরকার তো সকলেই চালায়, যে সরকারে আসে সে চালায়, সে কিছু উন্নয়ন করে। বেগম জিয়া উন্নয়ন করবার চেষ্টা করেছেন, যমুনা সেতু করেছেন, বড় বড় প্রজেক্ট করেছেন, সেগুলো সব সরকারই করে। ছোট সরকার করে, বড় সরকার করে, মানে আপনার একটা স্থানীয় সরকারও করে, তারপরে এনজিওরাও করে উন্নয়নের জন্য। সে আর বড় সরকার হিসেবে, জাতীয় সরকার হিসেবে তিনিও করেছেন, অন্যরাও করেন। কিন্তু বৈশিষ্ট্য এই যে আন্তরিকতা, এটা কিন্তু সকলের মধ্যে। আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার সারোয়ার, আপনি যদি এই বিষয়ে একটু বলেন যে বেগম জিয়ার প্রতি কেন এই যে মানুষের যে কথাটা বললাম, যেটা সোহেল ভাই বলছিলেন যে দেশের মানুষের এই আকুতি, দেশের মানুষ তাকে নিয়ে এত উৎকণ্ঠা, এটার পিছনে ওনার আপনার দৃষ্টিতে যে বিশেষ কারণগুলো, বৈশিষ্ট্যগুলো কি? দেখুন, যেখানে স্বাধীনতার পর থেকেই স্বাধীনতার জন্য যে দলটি নেতৃত্ব দিল আওয়ামী লীগ, তারা বারংবার ফেল করছিল। তারা ৭৫-এ ফেল করলো, গণতন্ত্রকে বিলীন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। এবং এরপরে আমরা তাদের ৯৬ থেকে ২০০১-এর শাসন ব্যবস্থা দেখলাম। এবং বিশেষ করে ২০০৯-এর পরে যে স্বাধীনতার নামে যে দলটি নেতৃত্বের দাবি দেওয়ার, এবং আমি বলতে চাই যে ইয়েস, তারাই নেতৃত্ব দিয়েছে। তখন তো আর বিএনপি ছিলই না, তারাই ছিল। সেই দলের হাতে বারংবার বাংলাদেশ লুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, একটা লুটেরাতন্ত্র এবং একটা মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছে। অ্যাগেনস্ট দ্যাট ব্যাকড্রপ ৭৫-এর ঘটনার পরম্পরায় যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা আসলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি প্রতিষ্ঠা করলেন। কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদের পিছনে যে গল্পটার, সেটা হলো সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ। মানুষ যেখানে লুটেরাতন্ত্রের মানুষ অস্থির হয়ে গেছে। এবং সেই সময় আমার ছোটোবেলায় যখন আমার সেন্স আসছে, আওয়ামী লীগকে তখন থেকে মানে আমার অপছন্দ ছিল এই কারণে যে গ্রামে যখন আমরা বড় হচ্ছিলাম, যখন স্কুলে যাচ্ছিলাম, তখন দেখতাম যে সবচেয়ে খারাপ লোকটা আওয়ামী লীগ করে, যার কোনো চরিত্র নাই এবং মানুষকে সে হয়রানি করে, মানুষকে অপশাসন, দুঃশাসন, লুটপাট করে। সেই জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়া যখন ভালো মানুষকে খুঁজে এনে দল গঠন করলেন, সেইটা একটা ক্লিয়ার ডিস্টিংশন ছিল আওয়ামী লীগ থেকে বিএনপি। সেইখানে প্রেসিডেন্ট জিয়া শহীদ হওয়ার পরে বেগম জিয়া যখন আসলেন, তিনি রাজনীতিকে ধরলেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদকে আরও অগ্রবর্তী করলেন, আরও সামনে এগিয়ে নিলেন। এবং তার নেতৃত্বে বিএনপি ৩বার সরকার গঠন করলেন। অনেকে কথা বলে যে বিএনপি 3বার ক্ষমতা আসছে। রং, 3বার ক্ষমতা আসছে বেগম জিয়ার নেতৃত্বে, তার আগে আরও 2বার ক্ষমতা আসছে। তো বিএনপি এখন পর্যন্ত 5বার সরকার গঠন করেছে। বেগম জিয়ার 91-এর ক্যাবিনেট এবং 91-এর শাসন ব্যবস্থা অন অফ দ্য গ্লোরিয়াস,
এবং এ বিউটিফুল ক্যাবিনেট, ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড প্রফেশনাল ক্যাবিনেট ছিল। এবং এই যে 2001-এ যে আবার ক্ষমতা আসলো, এটা কিন্তু এই 91-96 শাসন ব্যবস্থার একটা 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 ফলো আপ ছিল। যদিও 2001 থেকে 6 একটু বেশি ভুল হয়েছিল, বেগম জিয়া নিজে সিলেটের জনসভায় বলছিল যে আমাদের ভুল হয়েছে। এবং সোহেল ভাইয়ের সাথে আমি এই জায়গাটা অ্যাড করি যে তার ভুল স্বীকার করার যে মহানুভবতা, যে লিডারশিপ কোয়ালিটি, সেইটা তার বিদেশ ছিল। তার আর একটা গুণ ছিল পার্সোনাল ক্যারিশমার কথা যেটা বলে, সম্মোহনী শক্তি, সেটা তো আছেই। বেগম জিয়া পার্সোনালি এ বিউটিফুল গ্রেসাস লেডি। হ্যাঁ, একবার সংসদে এটা ডিবেট হলো যে সংসদে কতজন সুন্দরী এমপি আছে, তো অনেকে দুই একজনের কথা বলছে, তো বেগম জিয়ার কথা আর কেউ বলে নাই। তো একজনের সত্যি বলে না, সবচেয়ে সুন্দরী নারী হলেন বেগম জিয়া সংসদে, এন্ড বাকি সবাই এগ্রিড। এই সুন্দরের সংজ্ঞাটা তো মহন ঠিক থাকতে হবে দেশের জন্য, সবকিছু সব মিলে শুনে। এবং এই অনেকের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বিভিন্ন পর্যায়ের সমাজের কাছে উনি একটা আইডিয়াল এবং ফিগার হিসেবে সময়ই ছিলেন। আমি শফিক ভাইয়ের কাছে শুনেছি, শফিক ভাই বলছে যে বিদেশি জার্নালিস্ট এসে মানে ওয়াজ সারপ্রাইজড, অ্যাস্টনিশড যে হাউ বিউটিফুল স্কিন এ লেডি ক্যান হ্যাভ। আমরা এই আলোচনায় আবার আসবো, আমরা একটু বিরতিতে যাই। একটা লাস্ট কথাটা বলি, একটু বললাম পার্সোনাল ক্যারিশমা, আমরা না এই আলোচনায় আমরা অব্যাহত রাখবো। সবচেয়ে বড় কোয়ালিটি বেগম জিয়ার যে তিনি দেশ ছেড়ে যাননি, আন্ডার এনি সার্কামস্টান্সেস দেশেই থেকেছেন। যেখানে অপোজিশন নাম নাই বললাম, বারবার দেশ থেকে পালিয়ে গেছে। যে আপনি তো ব্যক্তিগতভাবে এবার কেয়ার হাসপাতালে গেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, তো আপনি কি দেখে আসছিলেন কিংবা ডাক্তারদের সাথে কি কথা বলে আসছিলেন, এবং আপনার কাছে ওনার স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আছে? প্রথম কথা হচ্ছে যে এখন যে অবস্থা আমরা সকলেই জানি যে এখন আমাদের তো কিছু করবার নাই, আসলে নিজেদের কিছু করবার নাই। আমরা দূর থেকে আমরা দোয়া করতে পারি ওনার জন্য শুধু, এবং সেটা দূর থেকেও করা যায়। কিন্তু তারপর আমি হসপিটালে গিয়েছি এ কারণে, এটা ম্যাডামের জন্য না, এটা আমার জন্য, আমার নিজেরকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের স্বস্তির জন্য আমি গিয়েছি। আমি একেবারে কেয়ার হাসপাতালে আমি গেলেই কি না গেলেই কি কিছু আসে যায় না, আর আমি কিছু করতে পারবো না সেখানে। গিয়েছি, গিয়ে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি কিছু স্বস্তি পাওয়া যায় কিনা। তো আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে উনি যে অবস্থায় গিয়েছেন মোটামুটি সে অবস্থাতেই আছেন, স্টেবল আছেন, মানে অবনতি হয় নাই, আবার উন্নতিও হয়নি, একই রকমের অবস্থায় আছে। মানে এটা বলা হচ্ছে যে 27 তারিখে উনি, ইনফ্যাক্ট 23 তারিখে হসপিটালাইজ হলো, 27 তারিখে ওনার ইয়েটা একটু ডিটোরিয়েট করে, যেটা এর আগে এবং ওই জায়গায় গিয়ে স্টেবল আছে। আফটার ডিটোরিয়েশন শি ইজ স্টেবল। না, ডিটোরিয়েশনটা হচ্ছে ওনার ওই অক্সিজেনের সিচুয়েশনটা কমে গিয়েছিল, যার জন্য ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তাছাড়া মোটামুটি উনি ঠিক আছেন, ওনার অর্গানগুলো কাজ করছে এখনও। তারপরে ডায়ালিসিস করে ওই যে পানি জমছে যেটা, সেটা বের করা হচ্ছে, যতটুকু জেনেছি আর কি, শুনেছি। আমি তো বিশেষজ্ঞ নই, আমি ডাক্তারদের কাছ থেকে শুনেছি আর কি, এটা চলছে। আর ওনার বডি রেসপন্স করছে, আল্লাহর রহমতে বডি রেসপন্স করছে, ওষুধপত্র যেগুলো যাচ্ছে ওনার বডিতে এগুলো রিসিভ করছে, রেসপন্স করছে, এটা একটা আশার দিক আর কি। আর ওনার ওই যে কিছুটা যেটা অক্সিজেন কমে যাওয়ার কারণে তো চাপ পড়ছিল ইয়ের উপরে, লাঙের উপরে চাপ পড়ছিল, ফুসফুসের উপর চাপ পড়ছিল, সেটাকে কিছুটা রিলিফ করবার জন্য তাকে ওই অক্সিজেন দেওয়া হয়েছে। ভেন্টিলেশন মানে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। না, এটা নিয়ে এক ধরনের বিভ্রান্তিও আছে, অনেকে বলে করে, মানে এমন রিপোর্টও আমরা মিডিয়ায় দেখেছি যে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়, এটা আমি তো বিশেষজ্ঞ নই, তবে আমি যতটুকু ধরনের সাংবাদিক হিসাবে সাধারণ জ্ঞান যেটা বলে সেটা হচ্ছে যে লাইফ সাপোর্ট অ্যান্ড ভেন্টিলেশন এক না, ভেন্টিলেশন একটা সাপোর্ট, এক ধরনের সাপোর্ট, কিন্তু এটা হচ্ছে কেবল অক্সিজেন সাপোর্ট। আর যদি যেটা আমরা লাইফ সাপোর্ট বলি, এটা সার্বিকভাবে সমস্ত অর্গান যখন ফেল করে, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন মানে কৃত্রিমভাবে মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য যে সমস্ত কিডনির জন্য, ফুসফুসের জন্য, হার্টের জন্য, লাংয়ের জন্য, সব কিছুর জন্য যে প্যাকেজ সাপোর্ট দেওয়া হয়, সেটা হচ্ছে আমরা সচরাচর বলি যে লাইফ সাপোর্ট। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ম্যাডামের লাইফ সাপোর্টটা লাগে নাই। তাকে রিলিফ দেওয়ার জন্য, তার যে চাপ, মানে অক্সিজেন কমে যাওয়ার জন্য তার শ্বাসের যে কষ্ট হচ্ছিল, কষ্ট করে ফুসফুসকে কাজ করতে হচ্ছিল, এটা রিলিফ দেওয়ার জন্য
এটা দেওয়া হয়েছে, ওই ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এবং এর ফলে হচ্ছে কি উনি রিলিফ পাচ্ছেন, তার বডি কিন্তু তখন অন্যান্য কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারছে। আরেকটা বিষয় যে জানার কথা, যে অনেকে বলছেন যে আজকে এসে ম্যাডামকে যে ভিভিআইপি ডিক্লেয়ার করে তার জন্য এসএসএফ এবং পিজিআর নিরাপত্তার ব্যবস্থা করা হলো, মানে এটা কিভাবে দেখছেন? না, এটা আমি খুব ভালোভাবে, এটা তো আমি প্রথমেই বলেছি, এটা আমি ভালোভাবেই দেখছি। এ কারণে আমি সরকারের উদ্যোগটাকে আপনি বলছেন, আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এর জন্য সরকারের প্রতি। কেননা এটা কিন্তু এর মাধ্যমে তারা নিজেরা সম্মানিত হয়েছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার প্রতি তারা সম্মান দেখিয়েছেন। আজকে ম্যাডাম জিয়ার যে অবস্থায় উনি আছেন এখন, তার জন্য সম্মান দিলেই ওনার কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায়। জনগণ তো সম্মান দিয়েছে, দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, খালি দেশ না, দেশের বাইরেও থেকেও কিন্তু মানুষ উদ্গ্রীব, তারা উদ্বেগ প্রকাশ করছে। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশে বেগম জিয়া তার অন্তত এবারের অসুস্থতার মধ্য দিয়ে যে পর্যায়ে পৌঁছে গেছেন, মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেটার প্রতি এখানে যদি একটা, মানে উনি যে একটা ঐক্যের প্রতীক, এটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে। সবাই কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে, মানে আমি ওনাকে যেভাবে সম্মান দেখাচ্ছে, যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি বাংলাদেশ একটা বালুকা বেলা, একটা তট হয়, উপকূল হয়, এখানে কিন্তু সমস্ত মানুষের হৃদয়ে গিয়ে আশ্রয় পড়েছে, এবং এটাই একটা ঐক্যের কেন্দ্র হয়ে গেছে এবং আন্তরিক। এটা কোনো মেকি কোনো ইয়ে না, বুঝাই যায় যে এটা কেউ কাউকে বাধ্য করে না। নির্বিশেষে, দলমত নির্বিশেষে, সবাই যে ওনার পার্টি করেন তেমন না, সবাই ওনার আদর্শে বিশ্বাস করেন তাও না, বিভিন্ন আদর্শের লোক, বিভিন্ন মতাদর্শের লোক, প্রায় বাংলাদেশের সমস্ত মতাদর্শের লোক, কতকগুলো মানে কি বলা যায়, কতকগুলো মানে অমানুষ ছাড়া, যাদের মধ্যে মিনিমাম মানবিকতা নেই, এরা ছাড়া প্রত্যেকটা মানুষই তো, তারা তো পালিয়ে গেছে। যাদের কথা আপনি বলছেন তারা তো মোটামুটি অনেকেই পালিয়ে গেছে। তাদের আবার কিছু গুপ্ত অনুসারী এখনো নানা জায়গায় ওতপেতে আছে, তো এখনো আছে কিছু। তারা ছাড়া প্রত্যেকটা মানুষ, সব শ্রেণী পেশার মতামতের মানুষ কিন্তু, এই যে বললাম যে এই যে আবেগ, তাদের সমস্ত আবেগ উচ্ছ্বাস তাদের হৃদয়ে আশ্রে পড়েছে একটা তটরেখায়, এবং এটাই হচ্ছে বেগম জিয়াকে কেন্দ্র করে। এবং তিনি তার এই আবেগ উচ্ছ্বাসের যে ঐক্য সূচিত হয়েছে সারা দেশের মানুষের, সেটার কেন্দ্র হচ্ছেন বেগম জিয়া। এবং এর প্রতি সম্মান দেখিয়ে সরকার তাকে নিজেদেরকে সম্মানিত করেছে এবং মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেছে। আমি আপনার কাছে আসবো, এই রিলেটেড আরেকটা প্রশ্ন করব। এর আগে ব্যারিস্টার সারওয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বেগম জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে মানে একটা শ্রুতে নিয়ে আসতে পারলেন, এটা কেন? আপনার কি কোনো মূল্যায়ন আছে যে এটা কী কারণে সম্ভব হয়েছে তার পক্ষে? দেখুন, পলিটিশিয়ান শুধু তার দলকে দেখভাল করে, একজন স্টেটসম্যান তিনি সকলের নেতা হয়ে যান। একজন ব্রিংসম্যানশিপ, তিনি ঈর্ষীয় ভীষ্ম নেতা, এবং একটা দেশকে যখন যুগ যুগান্তর থেকে ভিশনারি নেতৃত্ব দিতে পারে। সো উনি পলিটিশিয়ান থেকে স্টেটসম্যান হয়ে গেছেন, এবং স্টেটসম্যান থেকে ব্রিংসম্যানশিপে উনি চলে গেছেন, যেখানে পৃথিবীর সবাই তার জন্য দোয়া করছে। ইভেন মোদির মতো হিন্দুত্ববাদী একটা সরকার, সেও বলছে যে সমর্থন লাগে সেটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। শুধু এই দোয়াই করি যে সবচেয়ে একটা বড় দোয়া অনেকে বলে থাকে যে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটাই ফয়সালা করে দাও, তাই ফয়সালা করো। আরেকটা বিষয় যে এই প্রসঙ্গে আরেকটা আলোচনা হচ্ছে যে জনাব তারেক রহমান এই পরিস্থিতি তো দেশে কেন আসতে পারছে না, আপনার কি মনে হয়? আমার না, আমি সারোয়ার ভাইকে শুনে আবার সারোয়ার ভাইকে শুনে, আমি যতটুকু ওনার ফেসবুক স্ট্যাটাস থেকে দেখলাম যে কোথাও হয়তো কোনো একটা কিছু কনস্ট্রেন্ট রয়ে গেছে সরকারের পক্ষ থেকে, তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি আমি দেখছি না। সো এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনিই বলতে পারে যে আসলে বাধাটা কোথায়। এখন সোহেল ভাই যেভাবে বললেন যে বেগম জিয়া যদি একটু ইমপ্রুভ করে তাহলে হয়তো তাকে আবার ইউকেতে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে উনি আসবে অথবা সেখানে থাকবে, তার মায়ের জন্য অপেক্ষা করবে, সেটা উনিই সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি যে যদি নিরাপত্তার অজুহাত হয় তাহলে সেইটা তার ওভারকাম করতে হবে। যে কোনো ধরনের নেতৃত্বেরই নিরাপত্তার থ্রেট থাকে, এই নিরাপত্তার থ্রেটকে শুধু মাথায় রেখে যদি আপনি না আসেন তাহলে মানুষ আপনাকে ভুল বুঝবে। বাংলাদেশে আমি মনে করেন
আমি সারোয়ার ভাইকে একটু থামাই দিলাম এখানে, যে আপনি কি তাই মনে করেন? না, এটা তো ধরেন আমাদের পক্ষে মন্তব্য করা এবং মতামত, আমরা মতামত দিতে পারি, কিন্তু আমি তো তারেক রহমান সাহেবের বক্তব্যকে বা তার অভিমতকে তো রিপ্রেজেন্ট করতে পারবো না এখানে, উনিই জানেন। এবং ওনার তো স্ট্যাটাস, এখানে দুইটা বিষয়, যে একটা কেন উনি আসছেন না আপনার কাছে মনে হয়, আর না আসলে এটার প্রতিক্রিয়াটা কি হতে পারে? আমি একটা আমার মূল্যায়ন করতে পারবো, আমার মূল্যায়ন করতে পারবো, সেটা সত্য হবে কিনা বা সত্যের কাছাকাছি যাবে কিনা আমি জানি না। মানুষের একটা কিউরিওসিটি আছে, জানতে চায়, যে যারা ওয়াকিবহাল আপনাদের মতো আছেন তাদের কাছ থেকে শুনতে চায়। প্রথম কথা হচ্ছে যে আমরা সকলেই, আমরা অনেকেই, আমি নিজের কথাও বলতে পারি, আমরা অনেকেই কিন্তু এখানে আপনি আছেন, আমি আছি, সারোয়ার সাহেব আছে, এবং এরকম অনেক মানুষ আছে যারা বেগম জিয়ার সন্তান তুল্য, সন্তানের মতো। কিন্তু মতো একটা জিনিস, আরেকটা হচ্ছে সন্তান, বায়োলজিক্যাল চাইল্ড, এটা কিন্তু অন্য জিনিস। তো আমি মনে করি যে আমাদের চাইতে যিনি বায়োলজিক্যাল চাইল্ড, খালেদা জিয়ার একটি মাত্র সন্তান এখন জীবিত আছেন এবং তিনি প্রবাসে আছেন। তো তার তো আবেগ, তার অনুভূতি, তার দরদ মায়ের প্রতি নিশ্চয়ই কম নাই, এবং তিনি সমস্ত দায়িত্ব পালন করছেন, যত ধরনের দায়িত্ব পালন করা দরকার আর কি মায়ের, অবশ্যই বলার অপেক্ষা রাখেন। কিন্তু তিনি সশরীরে কেন আসছেন না, এটা নিয়ে দুই ধরনের মত আছে। একটা মত ওনার স্ট্যাটাস, উনি স্ট্যাটাস দিয়েছেন যেটা, সেখানে তিনি বলেছেন যে মানে ওনার একার উপর এটা নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে, একক নয়। তাহলে মানে যদি অনেকের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতে হয়, সেই অনেকটা কারা। এটা নিয়ে নানা মতামত অ্যানালিসিস চলছে। কেউ মনে করছে কোনো পরাশক্তি, কেউ মনে করছে বিদেশ, কেউ মনে করছে কোনো প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, এরকম একটা দিক থেকে তার হুমকি আছে, এরকম আলোচনা আছে। আবার আমার নিজের মনে হয় যে এটা সম্ভবত আই এম নট শিওর যে উনি আমার একার উপর নির্ভর করে না, এটা বোধহয় সম্ভবত ওনার পরিবারের কথা বুঝিয়েছেন, যে আমি একাত্ম না, আমার মানে গোটা পরিবার, ধরে তার মধ্যে বেগম জিয়াও অন্তর্ভুক্ত, সকলের মতামতের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? যদি নিরাপত্তাজনিত ব্যাপার হয়ে থাকে, আপনার দেখতে হবে কিছু কিছু পরিবার থাকে, এই পরিবারগুলোর কিন্তু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। আপনি যদি আমেরিকার মতো একটা দেশের কথা বলেন, যেখানে নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত মানে আমাদের চেয়ে হাজার গুণ উন্নত, সেখানে আপনি যদি কেনেডি পরিবারের কথা বলেন, কেনেডি পরিবারের কিন্তু ট্র্যাজেডির শিকার হয়েছে ধারাবাহিকভাবে, একের পর বারবার হয়েছে। এরকম কিছু কিছু পরিবার থাকে, তারা কিন্তু টার্গেটেড থাকে। তো এই আমাদের এখানে জিয়া পরিবারের ব্যাপারে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে শহীদ হয়েছেন, টার্গেট হয়েছে। ম্যাডামের উপর যে ধরনের অত্যাচার হওয়া দরকার সেটা হয়েছে। তারেক রহমান, এদেশে সরকার পরিবর্তন হয়েছে, তারেক রহমান যদি কোনো কারণে অপরাধী হয়ে থাকে, এখানে যখন একটা মানে কি ধরনের আধা সামরিক সরকার হয়েছিল ১/১১ নামে, সেই সময় তাকে গ্রেফতার করবে, তাকে বিচার হবে, হবে, কিন্তু তাকে কিন্তু নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে অত্যাচার চালানো হয়েছে, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরকম তো একটা অস্বাভাবিক ব্যাপার। কারণ একটা রাষ্ট্রের জিম্মায়, রাষ্ট্রের কাস্টডিতে একজন রাজনীতিবিদ, জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার বিচার হোক না, যদি সে কোনো অন্যায় করে, তার বিরুদ্ধে অভিযোগ থাকে, বিচার হতে পারে, কিন্তু তাকে ফিজিক্যালি কিন্তু আক্রমণ করা হয়েছে। তাহলে এটার পেছনে তো নিশ্চয়ই, এটা সাধারণ ঘটনা না, কিন্তু এটার পেছনে নিশ্চয়ই কোনো ক্রুয়েল কোনো একটা পরিকল্পনা আছে, এবং শক্তি আছে। তারপরে ধরেন তার একমাত্র ছোট ভাই যে ছিল, বেগম জিয়ার ছোট সন্তান, তার যে মৃত্যু, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, অনেক চক্রান্ত। অর্থাৎ এই পরিবারটা কিন্তু নানাভাবে টার্গেটে এসে গেছে। আমি যখন বিচার বিবেচনা করব, তখন কিন্তু এটা মাথার মধ্যে আমাকে রাখতে হবে, যেটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত পরিবার। আমরা তো বলি যে এই পরিবার, এই ধরনের পরিবার, জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া, এটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। তারা স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত যে দিক থেকে আসে, তারা এই সমস্ত প্রতীককে ডিস্ট্রয় করবার জন্য চেষ্টা করতে পারে, তাই না? সুতরাং এগুলো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে গিয়ে আমরা পারবো না, এটা একটা দিক আর কি। আরেকটা দিক, মানে আমি যেটা জানি, আমি যতটুক জানি আর কি, সেটা হচ্ছে তারেক রহমান ব্রিটেনে সম্ভবত তিনি অ্যাসাইলামে আছেন সম্ভবত। তো এই অ্যাসাইলামের কিন্তু কতগুলো নিয়ম আছে। নিয়ম হচ্ছে, আপনি অ্যাসাইলামে থাকা অবস্থায় দুনিয়ার যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন, কিন্তু কান্ট্রি অফ অরিজিন কিন্তু আপনি আসতে পারবেন না। তো এটা আসতে হলে কিন্তু আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা শেষ করে আসতে হবে, না হলে আপনি চিরজীবনের জন্য আর কিন্তু কখনো আপনি ওখানে যেতে পারবেন না। তো আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে, যেটা মানে
আমার ধারণা, আমি এটা অনুমান করে বলছেন, অনুমান করে বলছি, এটা একটা কারণ হতে পারে যে উনি হয়তো এই প্রক্রিয়াটা শেষ করছে। আরেকটা কারণ আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে উনি একটা কথা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে কি বলে ওটাকে, নির্বাচনের শিডিউল ঘোষণার পরে উনি আসবেন, এটা বলা হচ্ছে। তো এটা আমি চিন্তা করেছি যে শিডিউলের সঙ্গে কি ওনার আসার সম্পর্কিত হচ্ছে কেমন করে। তো এটা একটা ব্যাপার হচ্ছে, যখন শিডিউল হয়ে যায় তখন কিন্তু প্রধান দলগুলোর প্রধান ব্যক্তিরা কিন্তু নিরাপত্তার আওতায়, রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় চলে যায় সরাসরি। কিন্তু অতীতে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। তো সুতরাং যখনই শিডিউলটা ডিক্লেয়ার হয়ে যাবে তখন নিরাপত্তার ইস্যুটা কিছুটা কভার হয়ে যাবে, নিরাপত্তা ইস্যুটা অনেকটা কভার হবে। এই তিনটা দিক আমার কাছে মনে হয় যে এই কারণে। আবার আজকে মহাসচিব, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যদি ম্যাডামের অবস্থার যদি একই রকম থাকে এবং উন্নতি না হয়, উন্নত হলে তো তারা বাইরে নিয়ে যাবেন, তখন আসার প্রশ্নটা আসছে না, বরং ওইখানেই তাকে থাকতে হবে, কমে যাবে। আসার প্রশ্নটা অতটা জ্বলন্ত থাকবে না, অতটা দাবিটা অতটা জোরালো থাকবে না, মানে কিন্তু তখন একটু কমে যায়। মহাসচিব বলেছেন যে যদি একই রকম থাকে, দেখা যায় কয়েকদিন, তখন ওনার আশাটা ত্বরান্বিত হতে পারে, দ্রুত আসতে পারে উনি, এটা উনি বলেছেন। তো এই কথার মধ্যে তো অনেক কথার জবাব আছে আর কি। যে আমার মনে হয় যে আমরা একটু ভিন্ন আলোচনা একটু যেতে চাই। ব্যারিস্টার সারোয়ার, আপনাকে দিয়ে সেই আলোচনাটা শুরু করতে চাই যে একদিন আগে, মানে গত পরশুদিন আমরা দেখেছি বহুল আলোচিত পিলখানা ট্র্যাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, বিভিন্ন নামে এটা ডাকা হয়, যে এইটার আসল ঘটনা কি ঘটেছিল সেটা তদন্ত করার জন্য একটা সাধারণ তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। এবং এই কমিশনে অনেক পাওয়ারফুল কমিশন ছিল, মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে, যাকে অ্যাপিলেট ডিভিশনের জাজের ক্ষমতা দিয়ে স্বাধীনভাবে যে কাউকে ডেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে কমিশনটা তার রিপোর্ট সাবমিট করেছে। প্রায় 360 পৃষ্ঠার রিপোর্ট আমি যেটা দেখেছি। এই রিপোর্টে অনেক বিষয় আসছে, যেটা 2009 সালে যখন 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়, এরপরে একটা প্রাইভেট তদন্ত কমিশন হয়েছিল, একটা ডিফেন্সের ভিতরে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে, যেটা আমাদের এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার নেতৃত্বে যেটা হয়েছিল। তো সেই দুইটা রিপোর্ট আলোর মুখ দেখেনি। এইবার স্বাধীন তদন্ত কমিশন করা হয়েছে, সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, সরকার সিনপসিস এটা ব্রিফ করেছে, আবার কমিশনের লোকজন এটা ব্রিফ করেছেন এবং বলা হয়েছে এটা কোনো ক্লাসিফাইড নথি না, সো এটা ওপেন। এবং এটা আমি যদি আমার পত্রিকার কথা বলে, আমরা এটা ধারাবাহিকভাবে বিভিন্ন সাইট এটা রিভিউ করে আমরা প্রকাশ করছি। আপনি এই ব্যাপারে আপনার মূল্যায়নটা যদি একটু তুলে ধরতেন এই রিপোর্টের ব্যাপারে এবং এই ঘটনাবলী নিয়ে। এখন কি হতে পারে ফেট? এরপরে আমরা জানি যে এটার 2টা মামলাও হয়েছে, বিচারও হয়েছে অনেকের, আবার অনেকে এগুলোর বাইরে নতুন করে অনেকের নাম আসছে, অনেক নতুন অ্যাঙ্গেল আছে এটার মধ্যে। আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন কিংবা এটার সিনপসিসটা আপনি জানেন? জি, আমি সিনপসিসটা দেখেছি। দেখুন, বাংলাদেশে একটি কালচার সৃষ্টি হয়েছে যে গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে তদন্ত হয়, কিন্তু তদন্ত রিপোর্ট কখনো প্রকাশ পায় না। কমিশন হয়, কিন্তু কমিশনের রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমরা সেটা এক্সেপশন দেখলাম। এবং আপনি যেমনটি বলছেন, যেটা আনক্লাস করা হয়েছে, অনেক ডকুমেন্টের 4 ধরনের ক্লাসিফিকেশন থাকে, সিক্রেট, টপ সিক্রেট, কনফিডেন্সিয়াল, এরকম আর কি থাকে। তো উনি এইটা, যেহেতু এই কমিশনটা একটা পাবলিক কমিশন এবং এই কমিশনের আউটকাম অর্থাৎ তাদের যে রেজাল্ট, সেটাও কিন্তু একটা পাবলিক ডকুমেন্ট। সো উনি এইখানে জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছে। আমরা শুরু থেকে জানতাম, এইখানে আমার 2টা কোর্সমেটকে আমি হারিয়েছি। যে সমস্ত অফিসার এখানে শহীদ হয়েছে তাদের 55 জনের সাথে আমি কোনো না কোনো ক্যাপাসিটিতে চাকরি করেছি, অত্যন্ত ক্লোজ ছিল অনেকে। সো এটা যখনই শুনি হৃদয়ে রক্তক্ষরণ হয় যে স্বাধীন দেশে এইভাবে অফিসাররা আত্মহতি দিল, অথচ তাদেরকে রক্ষার কোনো প্রচেষ্টাই করা হলো না। যে একটা কথা এখনও আমাদের শুনতে হয় যে যে দেশের সেনাবাহিনী তার নিজস্ব অফিসারকে রক্ষা করতে পারে না, সেই সেনাবাহিনী কি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেইটার উত্তর আমরা এখন পেয়েছি। কি পেলাম? এখানে বিদেশি শক্তি জড়িত ছিল, এখানে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত ছিল, যাদের নাম আমরা বিভিন্নভাবে শুনেছি, সেই নামগুলো এখন সামনে এসে সাক্ষী প্রমাণের সামনে আসে। এবং জেনারেল ফজলু মাঝখানে একটা ব্রিফিং উনি বলেছিল যে এখানে যদি সেনাবাহিনীর ইন্টারভেনশন হতো তাহলে এই জীবনহানি
এই যে অফিসারদের কিলিং এইটাকে অনেকটা মিনিমাইজ করা যেত। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার, এই পদাতিক অফিসার, আমার অভিজ্ঞতা, আমি হিল ট্রাক্সে 4 বছর চাকরি করেছি। ওই যে বিদ্রোহটা হয়েছিল এটা কন্টেন করার জন্য মাত্র 30 মিনিটস এনাফ ছিল, 30 মিনিট এনাফ এটাকে কন্টেন করার জন্য ছিল। তাহলে আমাদের তো 46 ব্রিগেড তো মুভ করেছিল এবং তারা পজিশনও নিয়েছিল, এবং সেখানে র্যাবের লোকজন তো ভিতরেও ঢুকেছে। এই ব্রিগেড কমান্ডার আজিজুল হাকিম, আমরা একসাথে চাকরি করেছি, আমার কমান্ডিং অফিসার 46 ব্রিগেডের কমান্ডার উনি 32 বেঙ্গলে আমার কমান্ডিং অফিসার ছিলেন। উনি ওখানে গেছে এবং একটা ভিডিও দেখছেন যে এইটার অন অফ দ্য মাস্টার মাইন্ড তারেক সিদ্দিকী তাকে গালিগালাজ করছে, যেটা এই রিপোর্টে আসছে, তাদেরকে অ্যাকশন নিতে দেওয়া হয়নি। সো সেই জন্য একটা আইনের কথা আপনি আনছেন যে 2টি মামলা হয়েছে, নতুন করে মামলা করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই কারণে আইনের একটি কথাই রয়েছে যে নতুন যখন কজ অফ অ্যাকশন সামনে আসবে তখন নতুন করে মামলা হতেই পারে। এখন জাতির প্রত্যাশা থাকবে। এখানে আরেকটা জিনিস আমি আপনার দৃষ্টিতে আনতে চাই, এখানে কিন্তু এই রিপোর্টের একটা ভাইটাল জিনিস যেটা, যে এইখানে পিলখানায় যারা ছিলেন সেনা কর্মকর্তা তাদের মধ্যে কেউ বিশেষ করে 2টা নাম স্পষ্ট করে এখানে উল্লেখ করা হয়েছে, কর্নেল শামস এবং আরেকটা নাম হলো খুব সম্ভব রিয়াজ, মেজর রিয়াজ। তাদের নাম উল্লেখ করা হয়েছে যে দে আর ইনভলভ ইন দিস কার্নেজ। আমি মনে করি এখন পর্যন্ত 2 দিন পেরিয়ে গেল, ওই রকম কোনো সমালোচনা এই কমিশনের বিপক্ষে দেখিনি। তার মানে এই কমিশন তার অত্যন্ত পেশাগতভাবে প্রফেশনালি এটা করেছে। এবং জেনারেল আলামা ফজলুল রহমান, যার সাথে আমি চাকরি করেছি একসাথে ঘাটাল, এবং অন্যান্য সেনা কর্মকর্তারাও ছিলেন ওই কমিটিতে। উনি একসময় জাহাঙ্গীর ছিলেন, আমার জিওসি ছিল 33 ডিভিশনে, এবং অন্যান্য অফিসার জেনারেল জাহাঙ্গীর সহ প্রত্যেককে আমি চিনি। অত্যন্ত সিভিলিয়ানও যারা ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, প্রফেসর শরীফ ছিলেন, প্রফেসর চন্দন ছিলেন, আর অনেকেই ছিলেন, এই কমিটিতে মেম্বার ছিলেন যারা। এই কমিশন তখন কাজ করছিল, আমি নিজে একদিন এই কমিশনে গিয়েছিলাম দেখতে তাদের কার্যক্রম। আচ্ছা। এবং তারা যে এই সায়েন্স ল্যাবরেটরির ভিতরে এত সুন্দরভাবে এত প্রফেশনালি তারা যে এই কাজগুলো করছিল, তখনই আমার কনফিডেন্স বিল্ডিং হয়েছিল যে এবার হয়তো জাতি সত্যতা বেরিয়ে আসবে, সত্যতা জানতে পারবে। আমরা সেই সত্যতা জানতে পেরেছি এই কমিশনের মাধ্যমে। তারা তো বর্তমান সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান, একাধিক সেনাপ্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের বেশ কয়েকজন মেজর জেনারেল র্যাঙ্কের, তাদেরও সাক্ষ্য নিয়েছে, তাদেরও বক্তব্য নিয়েছে। এই কমিশন কিন্তু তাদের বক্তব্য নিয়েছে এবং এগুলো ইনকর্পোরেট করা আছে তাদের রিপোর্টে। এক্স্যাক্টলি। এবং এই কমিশনের মাধ্যমে যাদেরকে দায়ী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, জাতি দেখতে চায় তাদেরকে বিচারের সম্মুখীন করা। লেট দেয়ার বি এ থার্ড ট্রায়াল। আর এই কমিশনের মাধ্যমে এখন যারা জেলে আছে তারা যদি কেউ ইনোসেন্ট থাকে তাদেরকেও রিলিজ করতে হবে। এই কমিশনের মাধ্যমে যারা দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করলে আমি মনে করি আমরা কলঙ্ক মুক্ত হব। বাংলাদেশে, এই স্বাধীন দেশে যাতে এইরকম ঘটনা না ঘটতে পারে, নিজের বাহিনীর ভিতরে আপনার মিউটিনি হয়, মিউটিনি কন্ট্রোল করার মেকানিজম আছে, ড্রিলও রয়েছে। কোনো আর্মড মিউটিনি, সশস্ত্র মিউটিনি কখনই পলিটিক্যালি সলভ করা যায় না। আওয়ামী লীগ সেই সময় রয়ের বুদ্ধিতে সেটা পলিটিক্যালি সলভ করতে চেয়েছে, এবং এইরকম নেগলিজেন্স ছিল যে কয়জন যে সেখানে লাঞ্চ করেছে তাদের হিসেবটা পর্যন্ত রাখে নাই। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে চাবি ঘুরে দেখলো যে এই অস্ত্রাগারের চাবি আমার হাতে, কিন্তু বলল না যে অফিসারগুলো কোথায়। এইভাবে প্রত্যেককে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এইটা পৃথিবীর দেশের জঘন্যতম ইতিহাস। সম্ভবত পৃথিবীর অন্য কোনো দেশে এই ঘটনার নজির পাওয়া যাবে না। জনাব মারুফ কামাল খান, এই প্রসঙ্গে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অভিনন্দন জানাই হচ্ছে যারা একটা রেজিম এখানে ছিল, ফ্যাসিস্ট রেজিম, শুধু ফ্যাসিস্ট না, বাংলাদেশকে যারা পরবাহু নির্ভর করেছিল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিকিয়ে দিয়েছিল, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল অনেকদিন, তাদেরকে অনেক রক্তমূল্যে যারা উৎখাত করে এই পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সেই সঙ্গে আমি যে বর্তমান সরকার যারা ক্ষমতায় এসে এটা রিওপেন করেছেন, কেন এটা সারা দেশের মানুষের মধ্যে প্রশ্ন ছিল যে এটা কোনো বিচার হয় নাই, এটাকে বরং অপরাধীদের রক্ষা করা, প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মক ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল, বিচার হয় নাই প্রকৃতপক্ষে, এবং এর মাধ্যমে অপরাধীদেরকে সুরক্ষা দেওয়া হয়েছিল।
তো সেটাকে রিওপেন করেছে এই সরকার, এটা সাহসের কাজ করেছে, এবং যে খুব দক্ষ এবং যোগ্য এক ব্যক্তির নেতৃত্বে যে কমিশন, স্বাধীন কমিশন করে দিয়েছিলেন, এবং যার ফলে আজকে কিন্তু কিছুটা রহস্যের পর্দা উন্মোচিত হচ্ছে তথ্য প্রমাণ সহ। এটার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই, সরকারকে, এবং যারা কমিশনে অনেক কষ্ট করে, পরিশ্রম করে, তকলিফ করে কাজ করেছেন এবং জনগণের সামনে নিয়ে এসছেন। সেটা আমি এই যে ফলাফল এসছে, বেরিয়ে এসছে, এটা প্রত্যেকটা দেশপ্রেমিক বিবেকবান মানুষ স্তম্ভিত। এটা কিন্তু কোনো মিউটিনি না, এটা কোনো একটা মানে তাৎক্ষণিক কোনো একটা রোষে উত্তেজনার বশে একটা হত্যাকাণ্ড না। এটা কি? এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে কিন্তু একটা যুদ্ধ, কিন্তু একটা সুপরিকল্পিত গোপন যুদ্ধ, এবং এই যুদ্ধ কিন্তু বিদেশ থেকে পরিচালিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ আমাদের সশস্ত্র বাহিনীকে বিনা যুদ্ধে মানে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বিনা যুদ্ধে তাদেরকে পরাস্ত করেছে, পরাজিত করেছে, হত্যা করেছে, এবং শুধু হত্যাই না, তাদের পরিবার পরিজনের উপর যে পৈশাচিক নিপীড়ন চালানো হয়েছে, এটা তাদের মোরালকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেটা দুনিয়ার ইতিহাসে নজির খুব কম আছে এই ধরনের। আমার দেশের ভেতরে, একেবারে রাজধানীর ভেতরে ঢুকে আমার শত্রুরা, আমার প্রতিপক্ষের লোকরা এসে এখানে সশস্ত্র বাহিনীর সমস্ত মেধাবী অফিসারদের একটা মানে গণহত্যাযজ্ঞ ঘটায় যাবে, এটা, এবং এটা একটা বিস্ময়কর ঘটনা। আমরা সেই সঙ্গে যেভাবেই হয়ে থাকুক, যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, যেভাবেই এসে থাকুন না কেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এগুলো তো হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল একটা রাষ্ট্রের, তারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন। তারা কি করেছেন? রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে, জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে, বিদেশি হানাদারদেরকে দিয়ে নিজের দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার, হত্যাযজ্ঞ চালাবার, এবং তাদের পরিবার পরিজনদের নিগৃহীত করবার, প্রতিশোধ নেওয়া। বলা হয় যে এই ঘটনার পিছনে একটা আগের যে এই রিপোর্টেও কিন্তু এগুলো আসছে, পদুয়াতে, রৌমারীতে যে ঘটনাগুলো বর্ডারে আমাদের ঘটেছিল, এটা কিন্তু রিপোর্টে আসছে, তার কিন্তু প্রতিশোধ নেওয়া হয়েছে। এবং আমি আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাই যে পদুয়া ঘটনার যিনি নায়ক ছিলেন, যিনি প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ওই সময় উনি আলম ফজলুর রহমান, যিনি বিডিআর চিফ ছিলেন, তাকে এটা তদন্তের দায়িত্ব, এবং ওই সময় সিওর দায়িত্বে যারা ছিলেন, বিভিন্ন পর্যায়ে সেক্টর কমান্ডার যারা ছিলেন, তারাও কিন্তু ওই সময় একটা ভাইটাল রোল প্লে করেছে। এটা করে এটা উদ্ঘাটিত হয়েছে, এবং জাতিদ্রোহী এত বড় ষড়যন্ত্র বিশ্বের ইতিহাসে এটা নজিরবিহীন। এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্যতম রাষ্ট্র ক্ষমতায় থেকে, যেভাবেই হয়ে থাকুক না কেন, তারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধি, তারা বিদেশিদের ডেকে এনে তাদের আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, মদত দিয়ে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে, পিলখানার ভিতর ঢুকিয়ে দিয়ে, এখানে হত্যাযজ্ঞ সাধন করে আবার পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদেরকে বিদেশ চলে যাওয়ার সুযোগ করে যারা দিয়েছেন, এটার কি শাস্তি দেবেন আপনি? আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। ব্যারিস্টার সারওয়ার, আপনি একাধারে ব্যারিস্টার এবং একাধারে রিটায়ার্ড মেজর, তো আইনের পয়েন্টটা যদি আপনি আরেকটু ক্লিয়ার করেন, শেষ সোহেল ভাই যেখানে শেষ করলেন, যে এখন আসলে কি প্রক্রিয়া হতে পারে? শেষ আমরা 1-1.5 মিনিট সময় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এই রিপোর্ট পর্যালোচনা করে যেখানে ক্রিমিনাল লায়াবিলিটি আসবে, তাদেরকে নতুন করে মামলা হবে, কারণ নতুন সরকার বাদী হয়ে মামলা করবে। আগে যেমনটা বলছি, নতুন করে যদি মামলা উদ্ভূতের কারণ থাকে, সেখানে নতুন করে মামলা হবে। আপনি দেখেন যে শেখ হাসিনার যে প্লট জালিয়াতি, 6টা প্লটের জন্য 6টা মামলা হয়েছে, এটা নতুন করে মামলা হবে, এবং বাকিটা বিচারে নির্ধারিত হবে। আমি একটু সোহেল ভাইয়ের সাথে একটু সংযোজন করি যে গত 15 বছরে 2009 থেকে 2025 পর্যন্ত, মানে 24 পর্যন্ত, পতনের আগ পর্যন্ত, বাংলাদেশকে ভারত যেখানে নিতে চেয়েছিল, অর্থাৎ বাংলাদেশকে লুটপাট করা, সেইটা শুরু হয়েছিল ওই বিডিআর কার্নেজের মাধ্যমে। বিডিআর কার্নেজের মাধ্যমে তারা এক ঢিলে বহু পাখি মেরেছে। এক নম্বর হলো প্রতিহিংসা পরায়ণ, সেটা করা, আর আওয়ামী লীগকে দিয়ে এমন একটি পাপেট গভর্নমেন্ট সৃষ্টি করা, বাংলাদেশকে যাতে তারা লুটপাট, অত্যাচার, নির্যাতন করতে পারে এবং এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে পারে। আল্লাহর অশেষ রহমত, 5ই আগস্ট 2024 পতন হয়েছে।
না হলে এই পরিস্থিতি হতে পারতো, দিনাজপুরের এক অংশ তারা কেটে নিতে পারতো, এবং যে আপনার মিরেশ্বরাইতে যে 900 একর জমিতে বাংলাদেশি কোনো মানুষ ঢুকতে পারতো না, ওই থেকে যদি ফেনী ব্রিজের সাথে তারা কাট করতো, তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারতো? সেটাই আল্লাহর রহমতে আমরা স্বৈরাচারী মাফিয়া পালিয়ে গেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফেরত আসছে। আমি বলবো এখনো ঐক্যবদ্ধভাবে সবাইকে এটা রক্ষা করতে হবে এবং বাংলাদেশে এই জাতীয়তাবাদী সরকার দরকার হবে, যেখানে দুর্নীতিমুক্ত ন্যায্যতার ভিত্তিতে সরকার গঠন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মারুফ কামাল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।